মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় শোক প্রকাশ করে আজকে ঢাকা এক্সপ্রেসের নিউজরুম পর্যালোচনা শুরু করছি। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজ সেসব প্রশ্নের উত্তর খুঁজব ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের কাছে। আপনাদের সাথে আছি আমি ঈশা। ভাই, আপনি জানেন দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানান প্রশ্ন। অনেকেই ইঙ্গিত করছেন এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব বক্তব্যকে আসলে কতটা গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন? থ্যাংক ইউ। এ ধরনের একটা বড় দুর্ঘটনা যখন দেশে ঘটে তখন জনগণের পক্ষ থেকে বা জনমনে নানান ধরনের প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। সেই প্রশ্ন যখন ওঠে তখন সেই প্রশ্নের ভিতর থেকে অযৌক্তিক অনেক প্রশ্ন ওঠে, এটাও খুব স্বাভাবিক। ওটাকে আমি খুব স্বাভাবিকভাবেই দেখছি। গুরুত্ব যে খুব একটা দিতে হবে এসব বিষয়কে তা না, আবার একেবারে গুরুত্বহীন বলে এগুলোকে অপ্রাসঙ্গিক মনে করতে হবে তাও না। এই প্রশ্নগুলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা দেখছি যে প্রশ্নগুলো উঠছে, নানান ধরনের প্রশ্ন উঠছে, এর মধ্যে অনেক যৌক্তিক প্রশ্নও আছে। তো সংশ্লিষ্টরা নিশ্চয়ই সেই যৌক্তিক প্রশ্নগুলোকে নিশ্চয়ই গুরুত্ব দিবেন বা গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। অ্যানোনিমাস নেম মেন পেজ নামের একটা ফেসবুক আইডি থেকে দুদিন আগে একটা পোস্ট করা হয়। সেখানে স্কুলে এমন একটা ম্যাসাকারের কথা বলা হয়েছে, নেটিজেনরা সেই পেজের সূত্র ধরেই দাবি করছেন মাইলস্টোন স্কুলের ঘটনা পূর্ব পরিকল্পিত। আপনি কি বলবেন এই প্রসঙ্গে? না, এটা পূর্ব পরিকল্পিত কিনা সেটা আমরা এখনই এটা বলতে পারি না, বা আমরা মনেও করি না যে এটা পূর্ব পরিকল্পিত। আমরা মনে করি এটা একটা দুর্ঘটনা। আর যে পেজের কথা তুমি বললে যে অ্যানোনিমাস নেম মেইন পেজ, এই পেজটা সম্পর্কে ইতোমধ্যেই আমরা করছি, খোঁজখবর নিছি। আমরা যতদূর জানতে পারছি তাতে বুঝতে পারলাম যে এই পেজটা হচ্ছে বেসিক্যালি এটা একটা হ্যাকারদের একটা পেজ, জুয়ারিদের একটা পেজ। জুয়ারিরা এই পেজটা চালায় বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে, বা এই গরিব যত দেশ আছে এই দেশের মানুষকে টার্গেট করে জুয়ার ব্যবসা করে থাকে। তো ঘটনাক্রমে তাদের ওই পোস্টটা আমি দেখেছি, গতকালই দেখেছি। ওই পোস্টে বাংলাদেশের কোনো উল্লেখ নেই, বাংলাদেশের নাম উল্লেখ নেই। তো যখন এই পোস্টটা করা হয়, গতকাল যখন দুর্ঘটনা ঘটে তখন এই পোস্টের সূত্র ধরে কিছু মানুষ, ওই তুমি আগের প্রশ্নে বললে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ এই দুর্ঘটনার সঙ্গে এই পেজের এই পোস্টটাকে মেলানোর চেষ্টা করছে। তারা বলার চেষ্টা করতেছে যে এরকম একটা হুমকি আগে ছিল, এটা পূর্ব পরিকল্পিত। তো সেটার একটা এই পেজের মাধ্যমে সেটার একটা সংকেত তারা দিছে, যারা এই কাজ ঘটাইছে, এই ঘটনা ঘটাইছে, তারা একটা সংকেত দিয়েছে, এবং তারই ফলশ্রুতিতে এই যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে। তো এটা মেলানোটাও ঠিক হয়নি, কারণ এটা জুয়ারিদের পেজ, তারা এরকম র্যান্ডম পোস্ট করে যাচ্ছে। প্রিভিয়াস পোস্টগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এরা জুয়ার বিজ্ঞাপন প্রচার করে থাকে। তো যখন এই পেজটা যখন এই দুর্ঘটনা যখন ঘটে যায় কাল, তখন ফট করেই এই পোস্টটা খুব আলোচনায় চলে আসে। বাংলাদেশের যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা এই পোস্টটাকে শেয়ার করা শুরু করেন এবং এই ঘটনার সঙ্গে মেলানোর চেষ্টা করেন। বা এই ঘটনা ঘটে গেলে কোনো একটা পক্ষের যদি এটা এস্টাবলিশ করা যায় যে এটা দুর্ঘটনা না, এটা একটা ষড়যন্ত্র, এটা পূর্বপরিকল্পিত, তাহলে হয়তো কোনো একটা গোষ্ঠীর সুবিধা হয়। সেই গোষ্ঠীটাই চাচ্ছিল যে এই পোস্টটাকে সত্যি বললে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে এটাকে সত্যি বলে প্রচারণা শুরু করে। তো তাতে কি হয়, বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ এটাকে শেয়ার করছে, লক্ষ লক্ষ মানুষ এখানে শেয়ার করছে। শেয়ার করার কারণে ওই পোস্টটা যখন জুয়ারিরা দেখে যে পোস্টটা বাংলাদেশের এই এলাকায় খুব শেয়ার হচ্ছে এবং খুব ট্রেন্ডিংয়ে চলে আসছে, তখন তারা বাংলাদেশ রিলেটেড বোধহয় একটা দুইটা পোস্ট করা শুরু করে। অর্থাৎ তাদের টার্গেট, জুয়ারিদের টার্গেট বাংলাদেশের মানুষ। তাদেরকে তাদের যে খেলা আছে, জুয়া খেলা আছে, এইটার সাথে সম্পৃক্ত করা, এবং তারা সেটাই করছে। কিন্তু আসলে এইটার সঙ্গে, এই পোস্টের সঙ্গে এই যুদ্ধবিমান দুর্ঘটনার কোনো সম্পর্কই নেই। মৃত্যুর সংখ্যা নিয়েও নানানজন নানা কথা বলছেন। মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলেও কিন্তু অনেকে অভিযোগ করছেন। এই অভিযোগের সত্যতা আসলে কতটুকু? এমন অভিযোগ ওঠারও বা কারণ কি থাকতে পারে? আচ্ছা, এমন অভিযোগ ওঠার কারণ কি সেটা আগে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে কি, বাংলাদেশে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে সরকারের পক্ষ থেকে সাধারণত মৃত্যু সংখ্যা কমিয়ে দেখানোর একটা চেষ্টা সবসময় দেখা গেছে। সেই
রানা প্লাজা ডিজাস্টারের সময়ও আমরা দেখেছি, বা অন্যান্য যে যত ডিজাস্টার ঘটে, কোথাও অগ্নিকাণ্ড ঘটলে যখন একটা বড় সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটে, তখন সরকারের পক্ষ থেকে এর আগে দেখেছি আমরা যে মৃত্যুর সংখ্যা কমায় দেখানো হয়। অর্থাৎ সরকার চেষ্টা করে এটা দেখানোর জন্য যে এ ধরনের একটা দুর্ঘটনায় বেশি মানুষ মারা যায়নি। এটার কারণ হচ্ছে যে সরকার এই ব্যর্থতাটা নিতে চায় না, বা এতগুলো মানুষ মানে মারা যাবার যে ব্যর্থতাটা, এটা পুরোপুরি মানে তারা এই পুরোপুরি দায়টা নিতে চায় না, যে কারণে এই কাজটা করে থাকে। তো এখানে একটা দুর্ঘটনা, একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হইলো একটা স্কুলের মধ্যে গিয়ে বাচ্চারা মারা গেল। তো এটাও তো একটা ব্যর্থতা, কোনো না কোনো রাষ্ট্রের কোনো না কোনো ইসের একটা ব্যর্থতা। এই যে যাদের দায়িত্ব ছিল এই যুদ্ধবিমান প্রশিক্ষণ বিমান ওড়ানোর দায়িত্বে যারা ছিল এয়ারফোর্স, তো তাদের দিকে মানুষ ইঙ্গিত করতেছে এটা তাদের ব্যর্থতা। অনেক প্রশ্ন উঠতেছে, কেন এখানে জনবহুল এলাকায় যুদ্ধ বিমান উড়াইতে হবে, বা একজন পাইলটকে পুরোপুরি প্রশিক্ষণ না দিয়ে একা একা ছেড়ে কেন দেওয়া হলো, বা এই প্রশ্ন উঠতেছে যে এই পাইলটের কি পরিপূর্ণ প্রশিক্ষণ হয়েছিল কিনা, তাকে কি মানে মাঝপথে ছেড়ে দেওয়া হলো কিনা একা একা নিয়ে। তো যেহেতু এই প্রশ্নগুলো উঠবে এবং উঠছে, এবং সরকারকে প্রশ্ন করা হবে, অথবা এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান ওড়ানোর যে কর্তৃপক্ষ আছে, বিমান বাহিনী, এয়ারফোর্স, তাদেরকেও নানান বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হবে যদি প্রচুর সংখ্যক হতাহত হয়। তো সেক্ষেত্রে তারা কি ইচ্ছা করে হতাহতের সংখ্যা কমিয়ে দিচ্ছে কিনা, সেই প্রশ্ন সাধারণ মানুষ এই জন্যই করছে যে এটা যেহেতু এটা একটা স্কুল ছুটির সময়, একটা স্কুলে অনেক স্টুডেন্ট ছিল এবং সব স্টুডেন্ট এক জায়গায় ছিল, তখন ওই জায়গাটাতে, ওই স্পটটাতেই বিমান বিধ্বস্ত হয়। তো স্বাভাবিক কারণে মানুষ আশঙ্কা করছে যে অনেক স্টুডেন্ট মারা গেছে এবং সরকার ব্যর্থতার দায়, বা এয়ারফোর্স ব্যর্থতার দায়টা পুরোপুরি যাতে তাদের ঘাড়ে না আসে, বা তাদের যাতে চাপটা কম হয়, সে কারণে এই মৃত্যুর সংখ্যা কমিয়ে বলছে। আর আরও কারণ আছে, আরও যৌক্তিক কারণ আছে যে অনেক অভিভাবক, আমরা আজকে পর্যন্ত পোস্ট পাচ্ছি ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে, অনেক অভিভাবক তার বাচ্চার খোঁজ এখনও পায়নি। তবে সে এখনও না পাওয়ার পিছনে অন্য কারণও থাকতে পারে, কারণ আমাদের রিপোর্টই দেখলাম আজকে যে কিছু লাশ, কিছু মরদেহ যেগুলো ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব না, পুড়ে গেছে সেগুলো। তো সেগুলো 7-8টা বোধহয় হবে, এরকম হবে। তো সেই 7-8টা অভিভাবক তো এখনও তার বাচ্চার লাশ পায়নি, তাই না? তো তাদের কাছে এখনও মনে হচ্ছে যে তাহলে আমার বাচ্চা কোথায়, মৃত্যুর সংখ্যা বললো, এর মধ্যে তো আমার বাচ্চা নেই। তো এগুলো তো কনফার্ম হয়ে তারপরে মানে যাদের দায়িত্বে যারা আছে তারা তো কনফার্ম হয়ে তারপরে লাশ হস্তান্তর করবে। তো সে পর্যন্ত না পাওয়া পর্যন্ত অনেক গুজব, অনেক প্রশ্ন, অনেক কিছুই আসবে, এবং সেগুলো মানে শেষ না হওয়া পর্যন্ত, এটার মানে কার্যক্রমও শেষ না হওয়া পর্যন্ত, একদম লাশ বুঝিয়ে দেওয়া বা ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব না পাওয়া পর্যন্ত এ ধরনের প্রশ্ন উঠতেই থাকবে, এবং এ ধরনের প্রশ্ন ওঠাটা খুব যৌক্তিক। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেখছি বহরমীর হাসপাতাল এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন কাল থেকে। এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন হাসপাতাল কিংবা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজনৈতিক নেতারা উদ্ধারকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের স্বাভাবিক কাজে ব্যাহত ঘটাচ্ছেন। এ বিষয়ে আসলে কি বলবেন? এটা তো সত্যি কথাই, রাজনৈতিক নেতারা তো আসলে চিকিৎসকও নন, রাজনৈতিক নেতারা উদ্ধারকর্মীও নন। আর রাজনৈতিক নেতারা যখন একটা বড় রাজনৈতিক দলের টপ লেভেলের নেতা যান, কালকে আমরা দেখেছি জামাতে ইসলামের আমির গিয়েছেন, বিএনপির মহাসচিব গিয়েছেন, হ্যাঁ, তারপরে ভাইস প্রেসিডেন্ট গিয়েছেন বিএনপির। তো এ ধরনের টপ লেভেল নেতারা যখন কোনো একটা জায়গায় যান, তখন তো তিনি একা যান না, সাঙ্গপাঙ্গ সহ যান, তার সাথে একটা টিম যায়, তারপরে স্থানীয় রাজনৈতিক অনুসারীরা, কর্মীরা সেখানে যোগ দেন, হ্যাঁ। তো সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি স্বাভাবিকভাবেই। এমনিতেই উদ্ধার কাজে আমাদের দেশের মানুষ খামোখাই উৎসুক হয়। যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেখানে তারা এমনভাবে ভিড় করে যে উদ্ধারকর্মীদের কাজ ব্যাহত হয়। তারপরে যদি রাজনৈতিক একটা মানে যায়, টিম যায় সেখানে, রাজনৈতিক টিম যদি সেখানে যায়, খুব স্বাভাবিক কারণেই উদ্ধারকর্ম ব্যাহত হয়। আবার তাদের নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে আলাদা প্রোটোকল দিতে হয় তাদেরকে। এই নানান কারণে উদ্ধার কার্যের ওখানে যাওয়া, মানে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ায় চলে যাওয়া, এটা তো অবশ্যই মানুষ যে কথা বলছে তাদেরকে নিয়ে, এটা একদম যৌক্তিক কথা। তারা উদ্ধারকর্মীও নন, তারা স্বাস্থ্যকর্মীও নন। তাদের ওখানে গিয়ে আসলে এই মুহূর্তে
মানুষের জনগণের কোনো উপকার হচ্ছে না, উপকার হচ্ছে তাদের নিজেদের। তারা এইটাকে এই ফুটেজ ব্যবহার করে তাদের মানে মানুষের সহানুভূতি নিতে চাচ্ছেন, বা এই সহানুভূতি জানানোর মাধ্যমে তারা তাদের ভোট ব্যাংক বাড়াতে চাচ্ছেন, বা রাজনৈতিক নির্বাচনী প্রচারণা চালাতে চাচ্ছেন, এটা করতে চাচ্ছেন। তো এটা তো আসলেই উচিত না, তাই না? এরকম একটা অমানবিক ঘটনা, যেখানে এত বড় দুর্ঘটনা ঘটে গেল বাংলাদেশে, এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো মানুষ মারা গেল, সেখানে এর মধ্যে রাজনীতি করতে যাওয়ার, ভোট ব্যাংক বাড়াতে যাওয়ার দরকার ছিল না। কিন্তু আনফর্চুনেট হলো বাংলাদেশে এই রাজনৈতিক কালচারটা কখনোই গড়ে ওঠেনি। এটা নতুন কোনো ব্যাপার না, এর আগেও আমরা দেখেছি এ ধরনের কোনো ঘটনা ঘটলে রাজনৈতিক নেতারা শোডাউন করেন। হ্যাঁ, তারা দেখাইতে চান যে তারা খুব জনগণের পাশে আছেন, তাদের খুব সহানুভূতি, বুক ফেটে যাচ্ছে, এরকম ঘটনা তারা দেখানোর চেষ্টা করেন। আসলে এই বুক ফেটে যাওয়ার ঘটনা যদি তারা ওখানে না গিয়ে যদি অন্য কোনোভাবে করতে পারতেন, যেমন আমি আরেকটা ভালো উদাহরণও আছে, দেখলাম আমি নিউজে, যে কুমিল্লার থেকে এক বিএনপি নেতা 100 রক্তের ব্যাগ পাঠিয়েছেন। তিনি কিন্তু এখানে এসে শোডাউন করেন নাই, তিনি হাসপাতালে যে ভিড় বাড়ান নাই, তিনি ওখান থেকে রক্ত সংগ্রহ করছেন, যেহেতু কালকে রক্তের খুব ক্রাইসিস ছিল। এই সমস্ত দুর্ঘটনায় কবলিতদের ব্লাড দিতে হয়েছে, বিভিন্ন গ্রুপের ব্লাড উনি কালেক্ট করে কুমিল্লার থেকে ঢাকায় পাঠিয়েছেন। তো এইগুলোই হচ্ছে করার দরকার ছিল, এই টাইপের অনেক কিছু করার ছিল রাজনৈতিক নেতাদের। সেটা না করে ওনারা ওই ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টায় নির্বাচনী প্রচারণা করতে এই 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 সে দুর্ঘটনাস্থল এবং হসপিটাল দুই জায়গায় গিয়ে ওনারা আসলে আরও বিড়ম্বনা তৈরি করেছেন। যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হলো F7 BGI, সেটাকে বলা হচ্ছে ব্যাকডেটেড এবং এই সময়ের জন্য একদমই অনুপযোগী। এটা কি এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন? দুর্ঘটনার কারণ আসলে এটা স্পেসিফিক, এটার যে টেকনিক্যাল স্পেশালিস্ট যারা আছেন, বিমান বাহিনীর যারা আছেন, তারাই বলতে পারবেন দুর্ঘটনার স্পেসিফিক কারণটা কী। আমরা শুধু এটুকু আলোচনা করতে পারি যে বিমানটা কতটুকু ব্যাকডেটেড। হ্যাঁ, এটা F7 BGI বিমান, যেটা বাংলাদেশের পাইলটরা প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহার করছেন। এটা 2013 সালে বাংলাদেশে আনা হয় চীন থেকে, চীনের তৈরি বিমান। এবং এই বিমানটা তৈরিও হয়েছে অনেক পুরনো সোভিয়েত আমলের একটা বিমান MiG-21 আদলে, ওখান থেকে বানানো হয়েছে। ওটার ডিজাইনকে অনুসরণ করে বানানো হয়েছে। তো সেক্ষেত্রে এবং 2013 সালের পরে এই F7 BGI যুদ্ধবিমানটা উৎপাদনও বন্ধ করে দিয়েছে চীন। তার মানে এটা তো বলাই যায় যে এখন থেকে প্রায় 12 বছর আগে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এটা ব্যাকডেটেড তো কিছুটা বটেই, তাই না? এবং আমি আরও কিছু তথ্যে দেখলাম যে এটার কিছু কারিগরি সীমাবদ্ধতা আছে, যেমন ককপিটে যখন দুজন বসে, সেই বসার জায়গাও কম, ভিজিবিলিটি কম। হ্যাঁ, আমরা তো এগুলো টেকনিক্যাল বিষয়গুলো বুঝি না, কিন্তু বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো পেলাম যে এই বিষয়গুলো কম। তারপরে নিরাপত্তা ইস্যু তুলনামূলকভাবে এখনকার আধুনিক যুদ্ধবিমানগুলোতে বা আধুনিক প্রশিক্ষণ বিমানগুলোতে যে নিরাপত্তা ইস্যুগুলো আরও শক্তিশালী হয়, এটাতে সেটাও কম আছে। হ্যাঁ, কিন্তু আরেকটা দিক দিয়ে বিবেচনা করতে গেলে কি হয়, এটা আসলে উপায়ও নেই। আমাদের মতো গরিব দেশ একটা খুব আধুনিক অনেক পয়সা দিয়ে প্রশিক্ষণ বিমান কিনতে পারবে না। চীনের এই প্রশিক্ষণ বিমানগুলো তুলনামূলক সস্তা, দাম কম। বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য গরিব দেশ এগুলো কেনে, পাকিস্তান কেনে, বাংলাদেশ কেনে, মিশর কিনছে, এর আগে আরও আফ্রিকান কোন কোন দেশ দেখলাম এগুলো কিনছে। তো আমাদের যদি যুদ্ধবিমান দরকার হয় বা প্রশিক্ষণের দরকার হয়, আসলে আমাদের সামর্থ্যও নেই যে খুব আপডেটেড, খুব এই সময়ের খুব টাকা পয়সা দিয়ে আমরা বিমানগুলো আনবো, সেটা আমাদের পক্ষে সম্ভব না। তবুও যে বিমান বারবার দুর্ঘটনায় ঘটাচ্ছে, এই F7 সিরিজের বিমানই বাংলাদেশে এর আগেও 2-3 বার করে এরকম বিধ্বস্ত হয়েছে, এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া শুধু বাংলাদেশের সমস্যা তাও কিন্তু না, সারা পৃথিবীতেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিশেষ করে আমাদের এদিকে ইন্ডিয়াতে, ভারতে, পাকিস্তানে, বা যেসব দেশ চায়না থেকে বিমানগুলো কিনছে, এখানে প্রায় সব দেশেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এর আগে। হ্যাঁ, বরং পাকিস্তানে এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হার অনেক বেশি। তো সেই তুলনায় বাংলাদেশে কম। তবুও যদি একটা বিমান বিধ্বস্ত, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যদি একজন মানুষ মারা যান, পাইলট বা 2 জন পাইলট মারা যান, সেটাও আমাদের ক্ষতির কারণ, অবশ্যই ক্ষতির কারণ। সেই তুলনায় 20 জন, 30 জন, 50 জন মানুষ মারা যাওয়া তো অনেক বেশি ক্ষতির ব্যাপার। তো এই বিষয়গুলো যদি এই বিমানের কারণে হয়ে থাকে, সেটা হয়েছে কিনা আমি নিশ্চিত না, যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কর্তৃপক্ষের সেদিকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। ভাই, আপনাকে ধন্যবাদ।
দর্শক, এই ছিল আজকের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হওয়া বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বিস্তারিত নিউজরুম পর্যালোচনা। আজ তাহলে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।